রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট আমরা টিয়ন 5 এর মেইনলি বিমের উপর কমপ্লিটলি তোমাদেরকে একটা নলেজ দিছি। এরপরে স্ট্রাপ ডিজাইন গেল লাস্ট চ্যাপ্টারটাতে, এবং স্ট্রাপ সম্পর্কেও তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে। ডিজাইন সম্পর্কে যতটুকু না হোক, অ্যারেঞ্জমেন্ট যে স্ট্রাপ কোথায় কিভাবে করতে হয়, কোথায় হুক দিতে হয়, কখনো হুক উপরে দিতে হয়, কখনো হুক নিচে দিতে হয়, হুক 135 ডিগ্রি দিতে হয়, তারপর এক্সটেনশন যে হুকের 6 ডিবি, এই সমস্ত ব্যাপার স্যাপার গুলো আইডিয়া হয়েছে। কিন্তু পুরো বিল্ডিং এ আরো কিছু এলিমেন্ট রয়েছে, মনে করো কলাম, ফুটিং, এবং তার সাথে যেটা তোমরা অলরেডি শেষ করছো সেটা হলো বিম। বিম বলো, ফুটিং বলো, কলাম বলো, এদের রেনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট যতটা না সমস্যাপূর্ণ, তার চেয়ে বেশি সমস্যাপূর্ণ হচ্ছে স্ল্যাবের রেনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট। স্ল্যাবের রেনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট নিয়ে বহু ভুল চুল আছে, এবং যেহেতু অনেক রকম স্ল্যাব আমরা কাস্টিং এ দেখি, কোন স্ল্যাবে বিম নাই, যেমন ফ্ল্যাট প্লেট স্ল্যাব বিম ছাড়া, যেটা কোন স্ল্যাবে আবার বিম আছে। যেই স্ল্যাবে বিম আছে সেই স্ল্যাবে একরকম রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট, যে স্ল্যাবে বিম নাই সেখানে আরেক রকম রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট। প্রায় 5-6 রকমের স্ল্যাব আছে, সুতরাং রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্টও কিন্তু সেই অনুযায়ী চেঞ্জ হয়। নাও স্ল্যাব রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট আমরা সাইটে যেটা দেখতে পাইছি, প্রচুর সমস্যা স্ল্যাব রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট, এবং তোমরা এই অ্যারেঞ্জমেন্টে আজকেও দেখতে পাবা যে একটা ধারণা দেওয়া হবে যে কি ধরনের রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্টের সমস্যাগুলো হয়, এবং এগুলোর সমাধান কি বা কিভাবে সঠিকভাবে বসানো যায় সে সম্পর্কে হালকা আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমাদের সামনে একটা স্ল্যাবের একটা এটা পুরোটা ফ্লোর, আসলে যে ফ্লোরের কিন্তু খন্ড খন্ড কিন্তু অংশ থাকে, যা মনে করে এটা বিম কলাম স্ল্যাব, বিমের চারিপাশে বিম দেখতে পাইতেছ, এবং স্ল্যাবের রেইনফোর্সমেন্টও দেখতে পাইতেছ। এবং এই যে বিম, এই যে একটা বিম, এই যে একটা বিম, চারিপাশে সোজা একটা বিম আছে। স্ল্যাব কিন্তু খুব পাতলা, ফ্ল্যাট প্লেট স্ল্যাব যেটাতে বিম থাকে না, ওটা অনেক মোটা স্ল্যাব। তো সুতরাং সেখানকার রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট অন্যরকম। বাট আমরা এই কোর্সে যেই স্ল্যাবটা কমপ্লিট করব সেটা হচ্ছে বিম কানেক্টেড স্ল্যাব, তার মানে বিমের উপর বসানো, যেটা সচরাচর তোমরা দেখো ম্যাক্সিমাম প্রায় বলবো যে 70 থেকে 80 ভাগ স্ল্যাবই হচ্ছে বিমের উপর বসানো। বিমের উপর বসানো স্ল্যাব, এটার একটা নাম আছে, বিম কানেক্টেড স্ল্যাব বলে কেউ, বিম কলাম স্ল্যাব বলে কেউ, বাট সিভিলের ভাষায় বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এটাকে এজ সাপোর্টেড স্ল্যাব বলে। এজ, ইডিজিই, এজ মানে কি, প্রান্ত, কিনারা। ই ডি জি ই, প্রান্ত বা কিনারা, এজ সাপোর্টেড। খেয়াল করে দেখো, আমরা যে স্ল্যাব বলি, আমরা সাধারণ ভাষায় কিন্তু স্ল্যাব বলি, বাট সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায় স্ল্যাব বলতে পুরা ফ্লোরটাকে বোঝায়। এই দেখো এখানে একটা ফ্লোর ক্লাস্টিং হচ্ছে অনেকগুলো, আমরা সাধারণ ভাষায় যদি বলি, এখানে আমরা অনেকে বলবো যে অনেকগুলো স্ল্যাব, আসলে সিভিল ইঞ্জিনিয়ার বলবে এখানে একটাই স্ল্যাব, কিন্তু প্রতিটা স্ল্যাব কয়েকটা খণ্ডে বিভক্ত। প্রতিটা খণ্ডকে তখন কি বলা হয়, প্যানেল। পি এ এন ই এল, প্যানেল। এই যে প্যানেল বললাম, যে তোমাদের সামনে একটা যে ছবিটা সেটা একটা প্যানেল, মনে করো চারিদিকে 4টা বিম, চারিদিকে 4টা বিম, মাঝের যে অংশটুকু দেখতে পাইতেছো এটা একটা প্যানেল। এরকম অসংখ্য প্যানেল, ছোট বড়, ছোট বড় ডিফারেন্ট সাইজের প্যানেল থাকে। সবগুলো প্যানেলের সমন্বয়ে একটা স্ল্যাব বা ফ্লোর হয়। কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক সময়, আমরাও মাঝে মাঝে বলি যে একটা স্ল্যাব ডিজাইন করতেছি। এখন স্ল্যাব ডিজাইন করতেছি মিন করে কিন্তু এরকম অসংখ্য প্যানেল ডিজাইনকে, আলাদা আলাদা প্যানেল ডিজাইনকে মিন করে। কিন্তু সাধারণ মানুষ কিন্তু স্ল্যাব ডিজাইন বলে যে এটাকেও একটা স্ল্যাব বলতেছে, পাশেরটাকেও স্ল্যাব বলতেছে, ওই পাশেরটাকেও স্ল্যাব বলতেছে, আসলে তা না। তো আমরা যেই ফ্লোর বা স্ল্যাব ডিজাইন করব, তার
প্রতিটা অংশ এরকম অসংখ্য প্যানেলে বিভক্ত থাকবে এবং তার নাম হবে এজ সাপোর্টেড স্ল্যাব এজ ইডিজি। প্রতিটা স্ল্যাবের ৪ টা এজ থাকে। প্রতিটা প্যানেলের ৪ টা এজ। যেমন এই প্যানেলটার এই যে একটা প্রান্ত, এই যে একটা প্রান্ত, এই যে একটা প্রান্ত। ৪ টা প্রান্ত মানে ৪ টা এজ। ৪ টা প্রান্তই কিন্তু ৪ টা বিমের উপরে বসানো। এইজন্য এটাকে বলা হয় এজ সাপোর্টেড কি ফ্লোর। না এখানে দেখো তোমরা যে বিমের সাথে তার একটা সম্পর্ক রয়ে গেছে। বিমে যেভাবে মনে তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে ইন্টেরিয়র ওখানে বিমে তো কলাম, সাপোর্ট কে কলাম। কলামের ফেস থেকে তোমার ক্র্যাঙ্ক করা হয় L/4 এ ইন্টেরিয়র কলাম বা এক্সটেরিয়র কলাম। স্ল্যাবের ক্ষেত্রেও তাই। দেখো এখানে ক্র্যাঙ্ক করা হয়েছে। আমি একটা ক্র্যাঙ্ক বারকে আঁকতেছি। এই যে এই যে ক্র্যাঙ্ক হলো উপরে উঠে গেল। এই যে ক্র্যাঙ্ক হলো এবং এই যে ক্র্যাঙ্কের যে ডিসটেন্স আমরা আরেকটা ক্র্যাঙ্ক পাশে রাখতেছি। একটা ক্র্যাঙ্ক হয়ে গেছে এই যে উপর দিয়ে চলে গেল। দেখো মাঝে একটা বার আছে ওটাকে আমি ভিন্ন কালি রাখতেছি, নীল কালি রাখতেছি মাঝেরটা। ও ওটা দেখা যাবে না নীল কালির কারণে, আমরা হলুদ কালি দিয়ে আঁকি। ওকে, এই যে বারটা যাচ্ছে এখানে দেখো। ওকে, এই পর্যন্ত আমি আনলাম, এই যে এই পর্যন্ত। খেয়াল করে দেখো দুইটা লাল মাঝে একটা হলুদ। দুইটা লাল কিন্তু ক্র্যাঙ্ক হয়ে উপরে উঠে গেছে, কিন্তু হলুদ বারটাকে তুমি যদি ভালো করে দেখো এটা কোনো ক্র্যাঙ্ক হয় নাই। এই যে চলে যাচ্ছে তল দিয়ে চলে গেল। এই যে এটা তল দিয়ে চলে গেল। এই যে তল দিয়ে চলে গেল। তদ্রূপ ভাবে আরেকটা বারও এই যে তল দিয়া কি চলে যাচ্ছে। এর অর্থ কি? এই যে এই জায়গায় একটা তোমরা যদি দেখো যে একটা ঢেউ খেলানোর মতন হয়েছে, আমি যদি ঢেউটাকে আঁকি, এই যেটা নিচে চলে গেল। ওকে, আমি এটাকে আরেকটু অন্য জায়গায় আঁকতেছি। ওকে, এখানে ক্র্যাঙ্ক বারকে খেয়াল করে যদি ঢেউটা আঁকো, এই যে ঢেউটা এই যে নিচে নামলো, আবার সে উপরে উঠে গেল। তোমরা যদি বিমের কথা মনে থাকে সেটার সাথে মিলাও, দেখো বিমও কিন্তু দুই সাপোর্টের কাছে উপরে টেনশন, মিড স্পানের নিচে টেনশন। স্ল্যাবেও কিন্তু স্ল্যাবের সাপোর্ট এখানে বিম, বিমের উপরে দেখো ঢেউটা উপরে উঠছে, তার মানে স্ল্যাবে এই জায়গায় টেনশন, যেটা বিমের ক্ষেত্রে কলামের কাছে উপরে, স্ল্যাবের ক্ষেত্রে বিমের কাছে উপরে। আর বিমে মিড স্পানের নিচে টেনশন, এখানেও কিন্তু নিচে টেনশন, ইউ ক্যান সি। তার মানে বিমের সাথে মিল আছে পুরা। সেকেন্ড পয়েন্ট যেটা বিমের সাথে মিল আছে যে ক্র্যাঙ্ক করা, বিমেও কিন্তু আমরা বিমের সাপোর্ট কিন্তু কলাম, তখন আমরা কলামের ফেস থেকে L/4 এ ক্র্যাঙ্ক করি। এখানে স্ল্যাবে এখানে স্ল্যাবের সাপোর্ট হচ্ছে বিম, তখন আমরা বিমের ফেস থেকে এই দেখো লাল বারটা যে ক্র্যাঙ্ক হয়েছে, এই যেটা এখানে এটার দূরত্ব স্ল্যাবের বিমের সাথে আমরা স্ল্যাবের যে মিলাচ্ছিলাম সেটার মধ্যে একটা হচ্ছে যে বিমে আমরা দেখেছি যে কলামের ফেস থেকে ক্র্যাঙ্কটা L/4, এখানে এখানে স্ল্যাবের ক্ষেত্রে বিমের ফেস থেকে হবে L/4 ক্র্যাঙ্ক। সেটা ইন্টেরিয়র বিম হোক কি এক্সটেরিয়র বিম হোক, দুই পাশেই সেম, যেমন এই পাশেও যে ক্র্যাঙ্কটা। আরেকটা তোমরা দেখেছিলে যে তোমরা বিমে যে টপে বসে দুইটা বার সোজা চলে যায় আর মাঝের গুলিকে আমরা এক্সট্রা টপ বলি, কিন্তু এক্সট্রা টপের লেন্থ যদি ইন্টেরিয়র কলাম হয়ে হয় তখন L/3 পর্যন্ত যায়, আর এক্সটেরিয়র কলাম হলে L/4। এখানেও তাই সেম প্রযোজ্য। তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো, আমি আরেকটা কালি দিয়ে আঁকতেছি উপরে দুই ক্র্যাঙ্কের মাঝে একটা বার দেখতে পাচ্ছ, আমি দেখো দুইটা লাল, আমি এই জায়গায় নোটিশটা করো। দেখো দুই ক্র্যাঙ্কের মাঝে দুইটা লাল হলো ক্র্যাঙ্ক উপরে, তার মাঝে একটা সবুজ, আমি জানি না সবুজ কালিটা শো হবে কিনা, আমি অন্য কালি দেখতেছি, কালো কালি দিয়ে আঁকি দেখি দেখা যাবে।
ওকে, এই যে কালো কালি দেখতেছি। ২ ক্র্যাঙ্কের মাঝে ২ টা লালের মাঝে একটা কালো এক্সট্রা টপ দেখতে পাচ্ছ এই যে, মোটা করে দিলাম। আর হলুদটা কিন্তু নিচে। সুতরাং ২ লালের মাঝে একটা হলুদ দেখতে পাচ্ছ, এটা কিন্তু নিচে চলে গেছে। এটাকে তুমি ইগনোর করো। নাও একই লেভেলে আছে ২ টা লাল এবং মাঝে একটা কালো। এই যে কালো বারটা, এটা যদি একটা লাগলে একটা দিব, ২ টা লাগলে ২ টা দিব, না লাগলে আমরা দিব না। যেমন বিমে দেখো, মনে করো অনলি ২ টা বার আছে উপরে, তাহলে তো ২ টাই সোজা চলে যায়। মাঝে কিন্তু কোনো এক্সট্রা টপ থাকলো না। যদি থাকে তাহলে ২ টা থাকলে ২ টা, ৩ টা থাকলে ৩ টা। এবং বিমে আমরা কলামের ফেস থেকে এক্সট্রা টপের যে লেংথ, ইন্টেরিয়র কলাম যদি হয় তাহলে L/3 নেই, আর এক্সটেরিয়র L/4। একই কথা এখানেও প্রযোজ্য হবে। আমার যে স্ল্যাব প্যানেলটা দেখতে পাচ্ছ, ২ পাশে যে ২ টা বিম, এই বিম বলো ডান পাশের বিম বলো, ২ টা কিন্তু ইন্টেরিয়র। কারণ দেখতেই পাইতেছো ২ পাশে আরো স্ল্যাব আছে। তাহলে ইন্টেরিয়র বিম যদি হয়, তাহলে বিমের ফেস থেকে এই যে কালো বারটা আসছে, এই যে কালো বারটা, তার লেংথ হবে L/3। তার মানে L/3 পর্যন্ত সে ঝুলে থাকবে। এবং সেটা L/3 ও আছে, তোমরা দেখতেই পাইতেছো যে দেখো ক্র্যাঙ্ক হয়েছে, কিন্তু তার পরে গিয়ে ক্র্যাঙ্ক হয়েছে, এই জায়গায় ক্র্যাঙ্ক হয়েছে, এটা L/4। আর L/3 যখন ঝুলছে গিয়ে তার সামনে গিয়ে ঝুলছে এটা, তার মানে এটা লেংথটা বড়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে তোমার স্ল্যাবে। তারপর আমরা এখন এখানে আমরা যখন প্যানেল নেই তখন সব সময় মনে রাখতে হবে এই যে পুরো প্যানেল, তার লোডটা কিন্তু ফার্স্টে কোথায় আসবে? সেন্টারে। লোড কিন্তু সব সময় সেন্টারই আসে। আসার পর লোডটা পুরো প্যানেল, এই যে এক একটা প্যানেলে লোড আলাদা আলাদা ভাবে আমরা যেই ছবিটা দেখাচ্ছি সেখানে একটা প্যানেল, বাম পাশ ডান পাশের প্যানেল সেটা তাদের মতন করে যাবে। আমরা যেই প্যানেলটা নিচ্ছি সেটার লোডটা দেখাচ্ছি। আসার পর সে আমরা যখন ডিরেকশন আঁকতেছি, এটা তোমরা জানো যে হরিজন্টাল বললে আমরা এক্স বলি, আর ভার্টিক্যাল বললে আমরা কি বলি? ওয়াই। এবং এক্স এন্ড ওয়াই সবসময়, এটা কিন্তু ইউনিভার্সাল। সব সময় আমরা হরিজন্টালকে এক্স ধরি, ভার্টিক্যালকে ওয়াই ধরি। কিন্তু শর্ট শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন কিন্তু ইউনিভার্সাল না। তুমি যেই প্যানেলটা দেখতেছো, বুঝাই যাইতেছে এই এতটুকু শর্ট আর এটা লং। এর অর্থ কি? এই প্যানেলে ওয়াই এর দিকে আছে লং, আর এক্স এর দিকে আছে শর্ট। কিন্তু অনেক প্যানেল আছে, হয়তো এক্স এর দিকে তুমি লং পাবা, ওয়াই এর দিকে হয়তো শর্ট পাবা। কারণ লং ডিরেকশন আর শর্ট ডিরেকশন কিন্তু চেঞ্জ হবে, তবে এক্স এন্ড ওয়াই এটা কিন্তু ইউনিভার্সাল। না, লোড, এই যে আমরা ভাগ করলাম দুইটা ডিরেকশন এক্স এন্ড ওয়াই, আমার প্যানেলে লং এন্ড শর্ট, লোড কিভাবে যাবে? আমরা কিন্তু তোমার বিমে পড়ানোর সময় বলেছি লোডের কিন্তু চোখ নাই, মুখ নাই, কান নাই, মাথাও নাই, কিচ্ছু নাই। লোড কিন্তু দেখতে পারে না, লোডের কোনো ফিলিং নাই, এ জড় জড় পদার্থ। সুতরাং সে কিভাবে বুঝবে যে তার বিম কোথায় বসে আছে? আমরা তো আর হাত দিয়ে ঠেলে নিয়ে লোডটাকে বিমে নেই না, ও কিন্তু নিজেই ট্রান্সফার হয় বিমের দিকে। স্ল্যাব থেকে সমস্ত লোড বিমে যাবে, এবং বিমের যাওয়ার পর বিম সেই লোডটাকে নিয়ে, নিজেরও তো একটা ওজন আছে, সেই ওজনকে যোগ করে কাকে দিবে? কলামকে দিবে। কলাম তার নিজস্ব ওজন যোগ করে সমস্ত ওজনকে নিয়ে কাকে দিবে? ফুটিংকে দিবে। ফুটিং সমস্ত ওজনের সাথে নিজের ওজনকে যোগ করে কাকে দিবে? সয়েলকে দিবে। সয়েলকে যখনই সে দিতে যাবে, সয়েল দিবে আবার উল্টা উল্টা ফিরায়। যতই বেশি দিবে ততই সয়েল উল্টা বেশি ফিরাবে। এভাবে বিল্ডিং কিন্তু দাঁড়ায় থাকে। সয়েল যদি না ফিরায়, মানে না রেজিস্ট করে, তাহলে কিন্তু বিল্ডিং কি সেটেল ডাউন হয়, মাটিতে ডুবে যাবে, দাঁড়ায় থাকতে পারবে না। তো নাও, আমরা যেটা দেখলাম যে লোড একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, ওই জায়গা থেকে এই জায়গায়, সেই জায়গা থেকে আলটিমেটলি সয়েলে চলে যাচ্ছে, কিন্তু লোডের তো চোখ নাই, কোনো ফিলিংও নাই, চোখ তো দূরের কথা, কোনো ফিলিং নাই। তাহলে সে কিভাবে যায়? লোড যায়, তুমি এটা তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে। লোড, পানিরও চোখ নাই, পানি কিন্তু উপর থেকে নিচের দিকে ধাপিত হয়। কিভাবে ধাপিত হয়? পানির ধর্ম এটা, যে সে যদি পানি যদি দেখে যে উঁচু থেকে ঢালু একটা সে পায়, তখন অটোমেটিক ঢালু জায়গায় চলে যায়। আজ পর্যন্ত ঢালু থেকে উপর দিকে যায় নাই পানি। তেমনি লোডেরও একটা ব্যাপার আছে। লোড কিন্তু পাতলা জিনিস আর স্ট্রং জিনিস
স্ট্রং কে আমরা কি বলতেছি দেখো, স্টিফার, স্টিফ, এস ই আই এফ এফ, স্টিফ। স্টিফ মানে মজবুত বাংলায়, স্টিফ বা ইংলিশে আমরা এটাকে স্ট্রং ও বলতে পারি। দেখো স্ল্যাব কিন্তু খুবই পাতলা, স্ল্যাবের চাইতে বিমের ডেপথ অনেক বেশি। যার যত বেশি ডেপথ সে তত বেশি স্ট্রং। তো সুতরাং যখনই লোডটা স্ল্যাবের সমস্ত লোড আগে সেন্টারে আসবে এবং আসার পরে লোড টের পাবে যে তার চারিপাশে স্ল্যাবের চাইতেও বেশি স্ট্রংরাও কেউ বসে আছে, এখন সে লোড কি করবে, সে স্ট্রং এর দিকে ধাপিত হবে, মানে বিমের দিকে ধাপিত হবে, এবং ধাপিত হওয়ার কারণে তখন সে তার দুইটা দুইটা ডিরেকশন চলে আসতেছে, একটা হলো শর্টের দিকে যাবে লোড, আর একটা হলো লং এর দিকে যাবে। খেয়াল করতে গিয়ে লং এর দিকে যাইতে যাইতে কোথায় যাবে, এই এই বিমটাতে যাবে। শর্টের দিকে যাইতে যাইতে এই পাশের বিমেও যাবে, ওই পাশের বিমেও যাবে, লং এও সামনের বিমে যাবে, এই পাশের বিমে যাবে। তার মানে এই লোড এক্স ডিরেকশন এন্ড ওয়াই ডিরেকশন সব জায়গায় ভাগ হয়ে চলে গেল, স্ল্যাবের আর কোনো লোডই নাই, স্ল্যাব আরামে দাঁড়ায় আছে। এই যে দুইটা ডিরেকশনে লোড যায় গেল, তখন আমরা তাকে টু এ স্ল্যাব বলি। টু ওয়ে মানে দুই ডিরেকশনে লোড যদি যায়, ঠিক আছে। কিন্তু এমন অনেক স্ল্যাব আছে যে দুই ডিরেকশনে লোড যায় না, শুধু একটা ডিরেকশনে যায়। আর ডিরেকশন কিন্তু এক দুইটা, একটা হলো শর্ট ডিরেকশন, একটা হলো লং ডিরেকশন। তোমার আমরা আগেই বলেছি লং শর্ট এক্স এর দিকে হতে পারে, ওয়াই এর দিকে হতে পারে, কিন্তু এক্স এন্ড ওয়াই কিন্তু ইউনিভার্সাল, এই এক্স এন্ড ওয়াই ডিরেকশন জীবনে চেঞ্জ হবে না। তো এই এখন আমরা যেটা একটু আগে মাত্র বললাম যে কি বললাম, যে লোড দুই ডিরেকশনে যা যেতেও পারে আবার নাও যেতে পারে। ফর এক্সাম্পল, মনে করো ওই যে সামনের যে বিমটা দেখতেছো উপরে, এই বিমের দূরত্ব অনেক দূরে, এই ডিস্টেন্স বহু দূরে, কিন্তু কম্পারেটিভলি নিকটবর্তীর যে বিম, এই ডিস্টেন্স চাইতে দূরের বিমটা অনেক দূরে। চুম্বকের কথা তোমাদের নিশ্চয় মনে আছে। তুমি মনে করো কথার কথা, তুমি একটা চুম্বক মাঝে রাখো একেবারে সেন্টারে, এবং চারিপাশে চারটা লোহার টুকরো রাখো, চারিপাশে চারটা লোহার টুকরো রাখো, দুইটাকে খুব কাছে রাখো আর বাকি দুইটাকে খুব দূরে দূরে নিয়ে যাও। দেখবা যে দেখবা যে একটা নির্দিষ্ট দূরত্বের পর চুম্বকের আবেশ কিন্তু আর কাজ করে না। তেমনি এখানেও তাই। মনে করো মাঝে আমার চুম্বক, আর দুই পাশের যে বিমটা, সেই দুইটা বিম খুব কাছে, আর সামনের যে এই বিমগুলি খুব দূরে। লোড তখন দেখবে কি, লোড কিন্তু দূরের বিমের আর অস্তিত্ব খুঁজে পাবে না। আমরা একটু আগে বলেছি স্ল্যাবের লোড কিন্তু টের পায় যে তার স্টিফার অংশ তার আশেপাশে কারা। তেমনি বিমে যখন লোডটা চলে যায়, বিমে যাওয়ার পর বিমে বসার পর লোডটা টের পায় যে তার স্টিফার অংশ তার থেকে বেশি কলাম, তখন লোডটা কি বিম থেকে কলামের দিকে ধাপিত হয়। কলামে লোড যাওয়ার পর লোডটা সেখানে ফিল করে না, কলামের চাইতেও তার চাইতেও বেশি কেউ স্ট্রঙ্গার বসে আছে নিচে, কে সে, ফুটিং এ, সমস্ত লোড ফুটিং এর দিকে ধাপিত হয়ে যায়। এখন ফুটিং এ যাওয়ার পর সে কিন্তু আর কোন স্টিফার কাউকে খুঁজে পায় না, কারণ ফুটিং এর পর আর কেউ নাই। তখন লোডটা ফুটিং ফুটিং এর উপর বসে থাকে, ফুটিং এর সাথে থাকে, এবং ফুটিং সেই লোডটা খালি দিতে চায় সয়েলকে, কারণ সে চায়, সে তো দিতেই চাবে স্বাভাবিকভাবে সয়েলকে। সয়েল সেই লোডটা নেয় না, সে উল্টা ফেরত পাঠায় দেয়। এভাবে বিল্ডিং দাঁড়ায় থাকে। তো এখানেও তাই। এখন যদি দুইটা বিম এত দূরে হয়ে যায়, মনে করো যে লং এর বিমটাই যেটা অনেক দূরে সেন্টার থেকে, তখন এই লোড সেই দুইটা বিমের কোনো অস্তিত্ব বুঝতে পারবে না। সে ভাববে যে না, লং ডিরেকশনে কোনো বিম নাই, সবই বিম শর্ট ডিরেকশনে। তখন সমস্ত লোড শর্ট ডিরেকশনে ট্রান্সফার করে দিবে সে। তার ট্রান্সফার করতেছে, যদিও তুমি এই বিমটা দিচ্ছ অনেক দূর একটা বিম আছে, তারপরেও সে লোড, সব লোড কি অর্ধেক লোড এদিকে, বাকি অর্ধেক লোড ওদিকে দিয়ে দিবে। খেয়াল করে দেখো এই ডিরেকশন কিন্তু কি শর্ট। এই স্ল্যাবে, যেই স্ল্যাবে সমস্ত লোড একটা ডিরেকশনের দিকে চলে যায়, তাকে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব বলি, এবং এখানে সেটা শর্ট ডিরেকশন। তো লং এ এখন হয়তো তুমি প্রশ্ন করবা স্যার তোমরা, যে স্যার লং এ যে এই যে একটা বিম বসে আছে, এখানে যদি কোনো লোড স্ল্যাব থেকে না যায়, তাহলে এই বিমটা দেওয়া দরকার কি ছিল?
হ্যাঁ, দরকার নাই কোনো। অনেক সময় না দিলেও চলে। কারণ বিমের কাজই হচ্ছে স্ল্যাব থেকে লোড নেওয়া। এটা হলো একটা কাজ। আরেকটা কাজও আছে যে এক কলাম থেকে আরেক কলামকে ধরে রাখা। মানে একটা কলাম কলাম কিন্তু বিম ছাড়া একেবারে অকেজো। মানে সে দুর্বল হয়ে পড়ে বিম ছাড়া। বিম ছাড়া সে কিন্তু দুর্বল। যদিও কলাম বিমের চাইতে স্ট্রং, কিন্তু আবার বিম ছাড়া সে কিন্তু আবার অতটা স্ট্রং না। তো স্বাভাবিকভাবে একটা আরেকটা সম্পূরক, সোজা কথা। এখন অনেক সময় স্ল্যাব থেকে বিমে লোড না গেলেও শুধুমাত্র কলামকে স্ট্রঙ্গার করার জন্য বিম দেওয়া হয়। এই যে তোমরা যে প্যানেলটা দেখতে পাইতেছো, যে এই প্যানেলটা, এটা কিন্তু ওয়ান ওয়ে প্যানেল বাস্তবের। তার মানে ওয়ান ওয়ে স্ল্যাব। এই এই প্যানেলের সমস্ত লোড শর্ট ডিরেকশনে যাচ্ছে, লং এ এই বিমে কোনো লোড যাচ্ছে না। এটা কিন্তু বাস্তব ছবি তোমার সামনেই, ওয়ান ওয়ে। এবং এইখানে যে বিমটা দেওয়া আছে শুধুমাত্র শুধুমাত্র কলামগুলিকে স্ট্রং করার জন্য বিম টানা আছে। কিন্তু এই বিম কোনো লোড নিচ্ছে না স্ল্যাব থেকে। সমস্ত লোড যাচ্ছে কোথায়? এই বিমে আর কি এই বিমে। এবং এই লোড শর্ট ডিরেকশন, এটাকে ওয়ান ওয়ে স্ল্যাব বলে। এখানে যে লোড ট্রান্সফার করে সেই নিচে থাকবে, আর যে লোড নিবে না বা কম লোড নেয় সে উপরে থাকে। নাও এখানে লোড কিভাবে যাবে? লোড তো বুঝলো যে সেন্টার থেকে এখানে আসার পরে লোড দেখলো যে না, তার দুই পাশের বিমের সে এদিকের বিমের অস্তিত্ব খুঁজে পাইছে, এদিকের বিমের অস্তিত্ব খুঁজে পাইছে, সামনেরটার আর পায় নাই, সে লোড দেয় নাই। লোড যে যাবে এখান থেকে ওই পর্যন্ত, মানে সেন্টার থেকে বিম পর্যন্ত কিভাবে যাবে? পানি, তুমি মনে করো চিন্তা করলা যে তোমার ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, ছাদে যে একটা ট্যাঙ্কি আছে সেটাতে তুমি পানি নিবা। আমরাও জানি, তুমিও জানো যে পানি নিতে হবে, কিন্তু পানি যাবে কেমনে? পানি তার বেয়ে বেয়ে উপরে উঠবে না। পানি নেওয়ার সিস্টেম করতে হবে, পাইপ দিতে হবে, পাইপের মাধ্যমে পানি যাবে। তদ্রূপ ভাবে তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় কারেন্ট নিতে চাও, খালি মনে করে সুইচ লাগাইলা আর বাতিটা লাগাইলা, মাঝে কোনো তার দিলা না, যাবে? কারেন্ট তো যাবে না। তো এখানেও সমস্ত লোড স্ল্যাবের সেন্টারে আসলো। আমরা বলতেছি যে হ্যাঁ, দুই পাশের বিমের অস্তিত্ব কাছে এবং স্টিফার হওয়ার কারণে লোড সব বিমের দিকে যাবে, কিন্তু কিভাবে যাবে? যাবে একটাই। আমরা বিমেও বলেছি, লোড কিন্তু কংক্রিট থেকে রেইনফোর্সিং বারের মাধ্যমে ট্রান্সফার হয়। এই যে এই যে শর্ট ডিরেকশনের বারের সাথে কংক্রিটের বন্ডিং এর মাধ্যমে দেখো রেইনফোর্সিং বারের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে বিমে। এর অর্থ হলো টেনসাইল ফোর্স, সোজা কথা। আমি দেখো আঁকতেছি। আবার ক্র্যাঙ্ক বারকে এই যে লোডটা যাচ্ছে শর্ট ডিরেকশনে, যে বার আসার পরে সে দেখলো যে উপর দিয়ে যাইতে হবে, তখন আমি উপরের অংশটুকু আরেকটা কালি দিয়ে আঁকতেছি, দেখো। তখন লোডটা কি করলো? এই যে বারের উপর, এই যে উপরে উঠতেছে আবার, কারণ এই যে এইভাবে আস্তে আস্তে বিমে চলে গেল। একই অবস্থা এখানে উপরে উঠে ক্র্যাঙ্ক উপরে, যেহেতু লোডটা কি করলো এই বারের মাধ্যমে বিমে চলে গেল। সুতরাং তোমাকে লোড লোড ট্রান্সফার করার জন্য রেইনফোর্সিং বার দিতে হবে, যেটা আমরা দিচ্ছি। এখন হয়তো তুমি বলবা, স্যার আপনি একটু আগে বললেন এটা বাস্তবের ওয়ান ওয়ে স্ল্যাব, তার মানে সমস্ত লোড শর্ট ডিরেকশনে চলে গেছে। আচ্ছা, ভালো কথা, সেই জন্য আমরা বার বসাইলাম শর্ট ডিরেকশন এভাবে। কিন্তু উল্টা ডিরেকশনে, লম্বা ডিরেকশনও তো স্যার বার বসায় রাখছি, এদিকে তো কোনো লোড যাওয়ার কথা না, তাহলে এই বারের কি দরকার? এই যে বার বসালাম, যদি লোডই না যায় আর বারের তো কোনো দরকারই নেই। খেয়াল করে দেখো, এই বারের কাজ অনেক, যদিও সে লোড লাগবে না, কিন্তু এই যে আমরা এভাবে এভাবে বার বসাচ্ছি, এদেরকে ধরে রাখার জন্য তো বাড়তে গেলে তো আমার উল্টা ডিরেকশন এরকম বসাইতে হবে না? নাহলে তো সরে যাবে। এই যে একটা বার, এই যে একটা বার, এই যে বার, মাঝে যে একটা সুন্দর করে গ্যাপ আছে, এটা স্পেসিং বলা হয়। এই যে রাখছি ধরে, এটাকে কিন্তু বাধাই করা হয়েছে, দেখো লম্বাটার সাথে। এই যে প্রত্যেকটা শর্ট ডিরেকশনের বারকে লম্বা বারের সাথে বাধাই করা আছে, ওয়্যারিং করা আছে, এই যে। সুতরাং লং ডিরেকশনে এই প্যানেলে কোনো লোড না গেলেও শুধুমাত্র লং ডিরেকশনে বারকে বসানো হয়েছে শর্ট ডিরেকশনে বারকে টাই আপ করার জন্য। এছাড়া বারের আরো কাজ আছে। এই যে শর্ট ডিরেকশনে বারের কথা বলছি তোমার,
এই যে বললাম যে শর্ট ডিরেকশনের বার, এইটা বলো এই যে এদের প্রধান কাজ কি? এদের প্রধান কাজ হচ্ছে লোড ট্রান্সফার করা। যেখানে যেখানে টেনশন ক্রিয়েট হচ্ছে সেই টেনশনকে রিলিজ করে দেওয়া। যেখানে যেখানে গণ জমায়েত হয় হরতালের সময়, আহ, পুলিশ কি করে? লাঠি পেটা করে জমায়েতকে রিলিজ করে দেয়। তেমন এখানেও যেখানে যেখানে লোড জমা হচ্ছে, ফর এক্সাম্পল মিড স্পানের নিচে আর দুই বিমের কাছে উপরে, সুতরাং রেইনফোর্সিং বারও বসানো হয়েছে নিচে, তারপর মিড বিমের কাছে গিয়ে আবার ক্র্যাঙ্ক করে উপরে নিয়ে যাওয়া হয়েছে। দেখছো খেয়াল করে যেভাবে আহ, এই যে ঢেউটা সৃষ্টি হয়েছে, আমি একটু আগে বললাম যে এরকম। তার মানে এখানে টেনশন, নিচে টেনশন, এখানে টেনশন, এবং বারগুলোকেও ক্র্যাঙ্ক করছি, এবার আমি নিলাম আবার ক্র্যাঙ্ক করে উঠাইছি। তো এই যে ব্যাপারটা লোড সে নিয়ে যাচ্ছে, কিন্তু লোড নেয়ার সাথে সাথে স্ল্যাবের বার আরেকটা অতিরিক্ত কাজ করে। কি কাজ করে সে? কাজটা করে যে, খেয়াল করে দেখো, স্ল্যাব কিন্তু পাতলা, শরীরের চামড়াও কিন্তু পাতলা, স্পেশালি পায়ের পাতার চামড়া। পায়ের পাতার চামড়া এত পাতলা যে সামান্য টেম্পারেচার ডাউন হলেই সে ফেটে যায়। সেই জন্য শীতকালে যাতে পায়ের পাতা না ফাটে, শরীরের চামড়া যাতে না ফাটে, আমরা ইউজ করি গ্লিসারিন, ইউজ করি লোশন, ইউজ করি। তো এখানে স্ল্যাবের স্ল্যাবও কিন্তু পাতলা। সুতরাং তোমার স্ল্যাব হচ্ছে সিমেন্ট, স্যান্ড, খোয়াক এবং পানি দিয়ে বানানো। যখন আমরা ঢালাই করি তখন সে একেবারে ভিজা থাকে। 24 ঘন্টা পর পানি প্রায় শুকায় যায়। তোমরা জানো যে স্ল্যাব পাতলা হওয়ার কারণে সে কিন্তু টেম্পারেচার রাইজ হলে সম্প্রসারিত হয়, এবং টেম্পারেচার ডাউন হলে সংকুচিত হতে পারে। ফ্রেশ স্ল্যাব আর কি, মানে ঢালাইয়ের 24 ঘন্টা পরের কথা বলতেছি। শক্ত স্ল্যাব যেটা বহু, মনে করো 2-3 মাস হয়ে গেছে বা 1 বছর 1.5 বছর হয়ে গেছে, ওতে কিছু হয় না। কিন্তু আমরা ফ্রেশ স্ল্যাব যেটা মাত্র কনস্ট্রাকশন হলো, অনেক সময় শীতকালেও কিন্তু কনস্ট্রাকশন তোমরা দেখছো যে হয়তো দিনের বেলা কনস্ট্রাকশন চলছে, স্ল্যাব ঢালাই হলো, রাতের বেলা কিন্তু প্রচন্ড শীত, কোনো কোনো জেলায় তো 11 ডিগ্রি পর্যন্ত চলে যায়। তখন স্ল্যাব বিম কিন্তু এই ঝামেলাটা হয় না, কলামেও হয় না, ফুটিংও হয় না, কিন্তু স্ল্যাবে হয়। স্ল্যাব হয় কি, যখন টেম্পারেচার ডাউন হয়, ফর এক্সাম্পল মনে করো শীতকালে প্রচুর পরিমাণে টেম্পারেচার ডাউন হলো, তখন দুই ডিরেকশনে, শর্ট ডিরেকশনের এদিকে এইভাবে সংকুচিত হবে, এখান থেকে সংকুচিত হয়ে সেন্টারে, স্ল্যাবটা সেন্টারে আসার চেষ্টা করবে, মানে সংকুচিত হবে, দুই ডিরেকশনে সংকুচিত হয়। যখন আবার টেম্পারেচার রাইজ হয়, মনে করো গরমকালে ঢালাই হলো, তাহলে দেখা গেল যে, কথার কথা, সকালবেলা ঢালাই হয়েছিল তখন টেম্পারেচার কম ছিল, কিন্তু দুপুরের পর একেবারে মানে 40 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে। তখন স্ল্যাব হবে কি, এখান থেকে উল্টা দিকে এই সম্প্রসারিত হওয়ার চেষ্টা করবে, এদিকেও সম্প্রসারিত হওয়ার চেষ্টা করবে, এদিকেও সম্প্রসারিত হওয়ার চেষ্টা করবে। কিন্তু সম্প্রসারিত হওয়া মানে কি, তার সাইজ বেড়ে যাওয়া। তো সাইজ বাড়লে তো আশে চারিপাশে আবার 4টা বিম বসে আছে, জায়গা নাই, তখন কি হবে? ফেটে যাবে সে। আবার উল্টা দেখো, সংকুচিত হওয়া যখন হতে চাবে তখন সে বিম থেকে ছিঁড়ে চলে আসতে চাবে। এই যে ব্যাপারগুলো, এটা যাতে সংকুচিত না হয় অথবা সম্প্রসারিত না হয়, যে কোনো একটাই ঘটুক, স্ল্যাব কিন্তু ফেটে যাবে, শীতকালে বলো কি গরমকালে বলো। তো সেই ক্ষেত্রে যাতে না হয়, তেমনি শীতকালে যেমন পায়ের পাতা যদি না ফাটে, সেই জন্য সবাই আগে থেকেই লোশন মোশন ইউজ করা শুরু করে। এতে কি পায়ের পাতা ফাটে না, এবং হাতের চামড়াও ফাটে না। তো এক্ষেত্রে আমরা তার লোশন ইউজ করব না, আমরা যেটা করব, এখানে আমাদের দিতে হবে এই সংকোচন সম্প্রসারণ আটকানোর কাজও বারকেই করতে হবে, রেইনফোর্সিং বারকেই করতে হয়। এবং এই রেইনফোর্সিং বার কিভাবে সেই সংকোচন সম্প্রসারণ আটকায়, ওটাও কংক্রিটে। রেইনফোর্সিং বারের কিন্তু কোনো সংকোচনও হয় না, সম্প্রসারণ হয় না, হয় কিন্তু কংক্রিটের। কংক্রিট যখনই সংকুচিত হতে যাবে, যেহেতু সে বন্ড করা আছে বারের সাথে, সেজন্য সংকুচিত হতে পারে না। আবার উল্টা, যদি সে সম্প্রসারিত হতে চায় কংক্রিট, কিন্তু বারের সাথে বন্ড অবস্থা থাকার কারণে সেও সম্প্রসারিত হতে চাইলেও পারে না। আর মানে এর অর্থ কি? এর অর্থ পরিষ্কার বুঝতেই পারতেছো। আমরা যেখানে শর্ট ডিরেকশনের বারগুলি দিয়েছিলাম, তাদের একটাই কাজ বলেছিলাম প্রথমে, কি এদের কাজ? লোডকে সেন্টার থেকে বিমে ট্রান্সফার করা। অন্য কথায়, যেখানে যেখানে লোডের কারণ টেনশন ক্রিয়েট হইতেছে, সেই টেনশনটাকে কি রিলিজ করে দেওয়া, এটাই তার মেইন কাজ। কিন্তু একই সাথে সে আরেকটা কাজ করতেছে যে, হ্যাঁ, শর্ট ডিরেকশনে যদি কোনো কারণে এভাবে সংকোচন আসে, অথবা উল্টা
সম্প্রসারণ ঘটতে চায় কংক্রিটের, সেটাও কিন্তু এরাই রেজিস্ট করে আবার। এখন আসো লং ডিউরেশন এর কথা। নাও লং ডিউরেশন এ আমরা এই ওয়ান ওয়ে স্ল্যাবে বলেছিলাম যে কোন লোড এদিকে যাবে না। ভালো কথা। সুতরাং বারের প্রয়োজন নাই। কিন্তু তারপর আমরা বার কেন দিছি? এরও আবার ২ টা কাজ এখন। লোড নেয় না কিন্তু তার ২ টা কাজ দেখো। ১, এই যে লম্বা ডিরেকশন এর বারটা দিলাম, এর ১ম কাজ এই যে শর্ট ডিউরেশন এর বারকে বেঁধে রাখা। এই যে বাঁধলাম আমরা ওয়্যারিং করলাম। এটা হলো ১ম কাজ। সেকেন্ড কাজ, এই ডিরেকশনও সংকুচিত হবে অথবা এই ডিরেকশনে সম্প্রসারিত হতে পারে। তাহলে কংক্রিটকে সংকোচন সম্প্রসারণকে আটকানোর জন্য তো বারের প্রয়োজন। তখন তারা এই লম্বা ডিরেকশনের বারটা সেই কাজটা করবে। তাহলে লং ডিরেকশনের বারের কাজ ২ টা। ১, শর্ট ডিরেকশনের বারকে ধরে রাখার জন্য সেকেন্ড কাজ হচ্ছে লং ডিউরেশনে কোনো সংকোচন বা সম্প্রসারণ যদি ঘটে কংক্রিটের, সেটাও সে বন্ডিং এর মাধ্যমে কংক্রিটকে আটকায় রাখবে। তো এই জন্য লং ডিউরেশনের বার কিন্তু প্রয়োজন। এই যে আমরা ক্র্যাঙ্ক করলাম, ক্র্যাঙ্ক করার মধ্যে তোমার আমরা আরেকটা সামনের ছবিতে যাচ্ছি এখন। এই ছবিতে তো এটা কিন্তু ওয়ান ওয়ে স্ল্যাবের বাস্তব উদাহরণ। ওয়ান ওয়ে স্ল্যাব কিন্তু সাধারণত বাস্তবে খুব একটা দেখা যায় না। কারণ ওটা উইকার স্ল্যাব। কেন উইকার? কারণ দেখো তোমরা 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 নিজেই দেখো সমস্ত লোড যদি এদিক শর্ট ডিরেকশনের দিকে ধাপিত হয়, যেদিকে যত বেশি লোড সেদিকে তত বেশি ডিফ্লেকশন। আর যত বেশি ডিফ্লেকশন তত বেশি মোমেন্ট, যত বেশি মোমেন্ট তত বেশি রেইনফোর্সিং বার। একটা সাঁকো, মনে করো একটা আহ, খালের উপর দিয়ে বাঁশের সাঁকো একটাই, যদি সমস্ত গ্রামবাসী ওই সাঁকো দিয়ে এট এ টাইমে পার হয়, সাঁকোর ডিফ্লেকশন অনেক বেশি হবে, সাঁকো ভেঙেও যেতে পারে। কিন্তু সাঁকো যদি আমরা, সাঁকো মানে পুল বলে, সাঁকো সাঁকো এটাকে ছোট ছোট আহ পুলগুলিকে গ্রামে গঞ্জে সাঁকো বলা হয়, বা পুলও বলতে পারো, বাঁশের যে। তো ওইটা যদি ২টা হয় তাহলে দেখবা লোড ডিভাইডেড হয়ে যায়। এখানে আমরা আরেকটা, আরো সামনের ছবিতে যাচ্ছি। এই ছবিতে আমরা যেটা তোমাকে দেখাইতে চাইতেছি, এখানে একটা বার শর্টটা নিচে লংটা উপরে, কিন্তু দেখো ওয়্যারিংটা ঠিক হয় নাই, ওয়্যারিং এর মাঝে গ্যাপ রয়ে গেছে। এই গ্যাপ রাখা যাবে না, এই গ্যাপ রাখা যাবে না, ওয়্যারিংটা ঠিক মতো করতে হবে। সেকেন্ড, নিচের বার থেকে তোমরা তোমরা বিমে দেখছো যে স্ট্রাপের নিচে কিন্তু কংক্রিট কভারের জন্য আমরা কি একটা মোটর ব্লক বসাই, যার ডেপথ হচ্ছে ১.৫ ইঞ্চি, স্ট্রাপের নিচে, মেইন বারের নিচে না। এখানে তো আর স্ট্রাপ নাই, নিচের যে বার, নিচের বার থেকে এই যে শাটারিং এর যে দূরত্ব দেখতে পাচ্ছ, এটা হলো কংক্রিট কভার, বাট এটার মান কত? 3/4 ইঞ্চি। এই যে মান 3/4 ইঞ্চি, তার সমপরিমাণ ডেপথের একটা মোটর ব্লক লাগবে, কিন্তু এই মোটর ব্লকের ডেপথ তার চেয়ে কম। সেই জন্য দেখো এই যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, এবং এই গ্যাপ রাখা ভয়াবহ হবে স্ল্যাবের জন্য। এগুলি কিন্তু ভুল। মোটর ব্লক নিচে রাখতে হবে, রেখে দিলাম তা না। মোটর ব্লক এটা একটা কংক্রিট কভার, সুতরাং এটার ডেপথ অবশ্যই 3/4 ইঞ্চি হতে হবে, এবং এটার সারফেস অবশ্যই বারের গায়ে লাগানো অবস্থা থাকতে হবে, বাট এখানে একটা গ্যাপ রয়ে গেছে। এই ছবিতে আরো ক্লিয়ার হয়ে গেল ক্র্যাঙ্ক বার সিস্টেমটা। এখানে একটা ব্যাখ্যা আমরা করে দিচ্ছি যে ক্র্যাঙ্ক, এখানেও দেখো যে ক্র্যাঙ্ক, এই যে শর্ট ডিরেকশনের বারটা নিচে, নিচে যাওয়ার পরে এই যে ক্র্যাঙ্ক হয়ে উপরে উঠতেছে কিন্তু দেখো, এবং আরেকটা ক্র্যাঙ্ক এই যে 45 ডিগ্রিতে, বিমে যেরকম 45 এখানে 40, এবং দুই ক্র্যাঙ্কের মাঝে একটা এখানে লাগছে হয়তো, এই জন্য একটা এক্সট্রা টপ দেওয়া। ওকে, তারপর আসো এখন, তোমাকে মনে রাখতে হবে যেখানে ক্র্যাঙ্ক হয় সেখানে অপোজিট ডিরেকশনের একটা বার কম্পালসারি, যেখানে শুরু হচ্ছে সেখানে বসাইতে হবে। দেখো এই যে ক্র্যাঙ্ক শুরু হওয়ার দিকেই লং ডিরেকশনের একটা বার বসছে, এটা মনে রাখতে হবে, এবং এই যেখানে বেঁধে দেওয়া হয়েছে। এবং ক্র্যাঙ্ক যেখানে শেষ হয় সেখানে আরেকটা বার থাকার কথা, এখানে সেটা নাই। এটা কিন্তু এই জায়গায় দিছে দূরে, এবং এটা নিচে থাকবে, কিন্তু অবশ্যই এটা নিচে থাকবে। এই যে এখানে একটা বার থাকা উচিত ছিল, যেই বারটা এই যে এখানে দেওয়া আছে, এখানে একটু ভুল আছে। তাহলে নিয়মটা কি? নিচে যেখানে ক্র্যাঙ্ক শুরু হচ্ছে তার উপরে
অপোজিট ডিরেকশনের বারটা থাকবে। যখন ক্র্যাঙ্কটা হয়ে উপরে উঠে আসলো, তখন ক্র্যাঙ্কের নিচ দিয়ে অপোজিট ডিরেকশনের বার নিচ দিয়ে কি থাকবে এই জায়গায়, মানে এই পয়েন্টে টাচ করে যাবে আসলে। কিন্তু বারটা দেখো অনেক দূরে বসাইছে তারা, এই যে ভুল এটা। এগুলি খেয়াল রাখতে হবে যে তোমাদের। এটা আমরা পরবর্তী ছবিতে একই ছবি, আমরা পরবর্তী ছবিটা দেখাই যেটা একটু ক্লোজ আপের চাইতে একটু বড় জায়গাটা আছে, এইখানে তো অনেক ভুল ভ্রান্তি রয়ে গেছে। খেয়াল করে দেখো, 2 লেয়ার যেটা ক্র্যাঙ্ক হয়ে উঠে গেছে অনেক উপরে স্বাভাবিকভাবে, আহ, অ- এই যে উঠে গেছে, এই যে উঠে যাচ্ছে, এবং এই যে উপরে উঠে গেছে এটাকে ধরে রাখার জন্য ব্রিক ইউজ করা হয়েছে দেখতে পাইতেছ। এবং এটা সচরাচর আমরা অনেক সাইটে দেখি যে ব্রিক ইউজ করে। এটা হবে না, কারণ ব্রিক হচ্ছে ক্লে মাটি দিয়ে বানানো, কংক্রিটের চরিত্র তার ভিতরে নাই। কংক্রিট অন্য জিনিস, দুইটা যদি একই কেউ যদি বলে আমি পানি আর তেল মিশায় রাখলাম, এটা জীবনও হবে না, কারণ পানি এবং তেল দুইটা দুইটা দুই রকম, জীবনও মিশবে না। যতই আমরা একই বোতলে এক পানির সাথে তেলকে ঝাঁকাই করিয়া যা ইচ্ছা ক্যাপ লাগায় রাখলেও পানি আলাদা, ইয়া ইয়া আলাদা থাকবে, তেল। এখানেও তাই, ব্রিক কিন্তু ক্লে মাটি দিয়ে বানানো, আর কংক্রিট হচ্ছে অন্য জিনিস। কংক্রিটের ভিতরে সিমেন্ট রয়েছে যার একটা বন্ডিং পাওয়ার আছে। কংক্রিট সিমেন্ট কার কার সাথে বন্ড করতে পারতেছে, তার মতন ম্যাটেরিয়াল দিতে হবে। এখন এখানে যে যে আমরা একটা বড় ব্রিক দেই, তাহলে বিশাল একটা অংশ কংক্রিটের বাইরে চলে যাচ্ছে, মানে এটা এই এই এতটুকু অংশ জুড়ে কোনো কংক্রিট থাকতেছে না। তার মানে কি, এটা একটা ব্রিক বসে আছে, ব্রিক নিজে তো আর কারোর সাথে বন্ড করবে না। এই যে ব্রিকের সাথে যে রেনফোর্সিং বারের যে সংস্পর্শ হয়ে আছে, এখানে যদি কোনো কংক্রিট না থাকে তাহলে বার তো আর ব্রিকের সাথে বন্ড হবে না, বারের সাথে বন্ড হবে কংক্রিটের। সেই জন্য আমরা মর্টার ব্লক দেই, কারণ মর্টার ব্লকের চরিত্রটা অনেকটা কংক্রিটের মতন। সেই জন্য এই ব্রিক দেওয়া যাবে না, ব্রিক দিলে স্ল্যাব স্ল্যাব কিন্তু দুর্বল হয়ে পড়বে। এটা হলো একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ব্রিকের চরিত্র হচ্ছে পানি চুষে নেওয়া। তোমরা জানো যে 24 ঘন্টায় সে তার 6 ভাগের ওজনের 1 ভাগ বেশি পানি খেয়ে ফেলে খারাপ ব্রিক হলে। 6 পাউন্ড ওজন পর্যন্ত বেড়ে যায় তার। তো সেক্ষেত্রে আস্ত ব্রিক বা অর্ধেক ব্রিক যাই দাও না কেন, যখনই ফ্রেশ কংক্রিট ঢালাই হবে, ফ্রেশ কংক্রিটের ভিতরে যে পানিটুকু সে কিন্তু রক্ত চোষা বাদুড়ের মতন চুষে নিবে। তখন তো কংক্রিটের পানিও কমে যাবে, তাহলে বন্ডিং ভালো হবে না। তো এটা অনেকেই জানে না, বাট ব্রিক দেয় সেটা হবে, ব্রিক দেওয়া ঠিক না। সেকেন্ড পয়েন্ট দেখো, নিচে হলো টেনশন জোন। টেনশন জোন নিচে, বিমে যেমন নিচে ছিল মিড স্পানে, আর সাপোর্টের কাছে উপরে, স্ল্যাবেও কিন্তু সাপোর্টের কাছে উপরে, স্ল্যাবের সাপোর্ট হচ্ছে বিম। এবং তোমরা জানো যে বিমে পড়ে আসছো টেনশন জোনে কোনো রকম ল্যাপিং করা যায় না। বিমের ল্যাপিং সম্পর্কে তোমাদের আইডিয়া দেওয়া আছে, কোথায় কোথায় ল্যাপিং করতে হবে। এখানেও একই সিস্টেম, বিমে যেভাবে যেভাবে যেখানে যেখানে ল্যাপিং এর সিস্টেম, সারা স্ল্যাবেও হুবহু সেম। এখানে ভালো করে তাকাও, টেনশন জোন উপরে ক্র্যাঙ্ক হয়ে বার উপরে আনা হয়েছে, দেখো ল্যাপিং করা হয়েছে এই যে, এবং এই ল্যাপিংটা যাচ্ছে তাই ভাবে করা হয়েছে। এরকম যাচ্ছে তাই ভাবে, খেয়াল করতেছে যে বারটা যে উঠে আসছে, বারটা দেখো বাঁকা, এই দেখো নিচে চলে গেছে। এখানে বারটা একেবারে ল্যাপিং, ক্র্যাঙ্ক বারে যেটা করার কথা সেটা একেবারে সোজা করতে হবে এবং ভালো করে ওয়্যারিং করে দিতে হবে বা ওয়েল্ডিং করতে হবে। কিন্তু এখানে কোনো তার ধারে নাই। একে তো ল্যাপিং এর জায়গায় ভুল, ল্যাপিংটা তাহলে কোথায় করতে হবে? ল্যাপিংটা যদি দেখে যে হ্যাঁ, এই যে ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছে যে বারটা যে ক্র্যাঙ্ক হয়ে যাচ্ছে উপরে, এই যে সে আবার টেনশন জোনে ঢুকতেছে, ঢুকতে গিয়ে সে যে ইঞ্জিনিয়ার কিন্তু দেখছে যে বারটা এখানে শেষ হয়ে গেছে, এবং সে জানে না যে টেনশন জোনে কোনো ল্যাপিং হবে কি না। তখন যদি সে জানতো তাহলে সে কি করতো, বা- বারটাকে এই যে বারটা আসতেছে, এই আসার পরে এই যে এতটুকু রেখে সে কেটে দিত, তারপর সে আরেকটা বারের জোড়া লাগাইতো। আমি দেখো লাগাচ্ছি, এই যে ওকে, নীল নীল আরেকটা বার, এই যে আরেকটা বারের এখানে এই যে ল্যাপিং হইলো,
তারপর এই যে বারটাকে উঠায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপর সে অ্যাজ ওয়েল সোজা আরামে চলে যাবে। তো মানে ক্র্যাঙ্ক এর খুব কাছে তোমাকে ল্যাপিং করতে হবে। বাট টেনশন জন্য কোনো ল্যাপিং করা যাবে না। ওইটারই ছবি অন্য ফেজ থেকে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা বিমের সময় বলছি তোমাদের যে ক্র্যাঙ্ক হয়ে আসার পর যাতে ক্র্যাঙ্ক হয়ে আসার পরে বারটার যাতে দূরত্ব ঠিক থাকে, এখানে উঁচু হয়ে গেছিল মানে ক্র্যাঙ্ক ঠিক ছিল না। তো সে তাদের শ্রমিক করছে কি বারটাকে একটু বাঁকিয়ে নিচে নিয়ে গেছে, দেখছো? কারণ এই জায়গাটা ঠিক নাই। এই যে এখানে একটা তোমরা জানো যে এখানে একটা হাইট আছে যে কতটুকু ক্র্যাঙ্ক হাইট কতটুকু, এটা যদি উঁচু হয়ে যায় বেশি বড় হয়ে যায় তাহলে এরকম ঝামেলা হবে। এটা পারফেক্ট, প্রায় পারফেক্ট একটা সাইটের কিছুটা ভুল আছে অবশ্য। একটা ভুল হচ্ছে ওয়ারিং গুলি তারা ঠিক মতো করে নাই, কিন্তু বারের কোয়ালিটি কিন্তু খুব ভালো। দেখো প্রতিটা বার অ্যাশ কালারের, কোনো হলুদ রং নাই, কিচ্ছু নাই। মানে বার বার খুব একেবারে ফ্রেশ, এতে কোনো ঝামেলা নাই, বুঝাই যাইতেছে এটা এদিক থেকে সে ঠিক। আরেকটা পয়েন্ট ঠিক আছে যে প্রত্যেকটা বার একেবারে স্ট্রেইট। ভালো করে দেখো, তোমরা যদি ছবিতে দেখতে পাইতেছো কোনো বাঁকা টেরা নাই, যেটা আগের ছবিতে দেখছো তোমরা যে কোনো বাঁকা টেরা নাই। তারপর যেখানে ক্র্যাঙ্ক শুরু হওয়ার কথা সেখানে তো একটা বার আছেই। এটা কিন্তু শর্ট ডিরেকশন মনে রাখতে হবে, এই যে এটা শর্ট ডিরেকশন আর এটা লং ডিরেকশন। এটা টু এস লাভ, দুই ডিরেকশনে কিন্তু ক্র্যাঙ্ক হবে এখন। যেহেতু টু এস লাভে দুই ডিরেকশন যদি লোড যায় তাহলে দুই ডিরেকশনে তোমাকে ক্র্যাঙ্ক করতে হয়, তো এটা টু এস লাভ, সুতরাং লং শর্ট ডিরেকশনে ক্র্যাঙ্ক হচ্ছে। এই ছবিতে যেটা নিচে বসানো, এই ডিরেকশনটা হচ্ছে শর্ট যেটা নিচে, আর এই ডিরেকশনটা হচ্ছে লং। সেই জন্য তোমরা এখানে যে ছবিতে দেখতে পাইতেছো যে তোমার ক্র্যাঙ্কটা কিন্তু উপরে বসে আছে, এই যে উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এই যে উপরে হওয়ার পরে ক্র্যাঙ্ক হয়ে গেছে। কিন্তু আগের ছবিতে দেখছো ক্র্যাঙ্ক, আমরা আগের ছবিতে ব্যাক করতেছি যেখানে হয়তো তোমাদের একটু বুঝতে, এই যে এই ছবিতে দেখো, এই ছবিতে যেটা দেখতেছো এটা একটু অন্যরকম মনে হবে, বিকজ এই ছবিতে কিন্তু এইটা শর্ট ডিরেকশন। এই জন্য দেখো শর্ট ডিরেকশন হওয়ার কারণে এই যে ক্র্যাঙ্কটা, এই যে বারটার নিচে, তারপর এই যে ক্র্যাঙ্ক হয়ে উঠতেছে, অপোজিট ডিরেকশনটা তার উপর দিয়ে গেছে, এটা শর্ট ডিরেকশন হওয়ার কারণে। এখানে একটা বার থাকবে অপোজিট ডিরেকশনের, আর ঠিক এই জায়গায় একটা বার থাকবে, যেটা নাই, ভুল বলছিলাম। না আসো, এখনকার ছবি। এখানে আমরা যে ছবিটা এখন দেখতে পাইতেছি সেটা হচ্ছে তোমার এটা লং ডিরেকশন। স্বাভাবিকভাবে লংটা উপর দিয়ে আসতেছিল, শর্টটা নিচ দিয়ে চলে গেছে। এবং এই দিকে দেখো, এই যে শর্টটা যাচ্ছে, এই যে এই ছবিতে শর্টটা কিন্তু নিচেই আছে, এই যে উঠে গেছে। এবং যেখানে শর্ট ডিরেকশনটা ক্র্যাঙ্ক হয়েছিল সেখানে একটা বার আছে অপোজিট ডিরেকশনের। শুধু তাই না, যেখানে ক্র্যাঙ্কটা থামছে সেখানে একটা অপোজিট ডিরেকশনের বার আছে, যেটা আমরা আগে বলেছিলাম। একই অবস্থা লং এর দিকে দেখো, যেখানে লং এর ক্র্যাঙ্কটা শুরু হয়েছে সেখানে একটা বার আছে। এখানে হালকা একটু ভুল আছে যে অপোজিট ডিরেকশনের বার আসলে এই জায়গা দিয়ে পাস করার কথা, পাস করছে এদিক দিয়ে, যেটা এদিকে হবে না। এগুলি কিন্তু খুব সূক্ষ্ম জিনিস, কিন্তু সূক্ষ্ম জিনিস হলে তার মাসুল কিন্তু অনেক বিশাল। এটা হলো একটা বড় সমস্যা। তোমার অন্যভাবে বুঝাই, যাদের সাথে মনে করো যার সাথে তোমার বা যাদের সাথে তোমাদের স্পেশাল ফ্রেন্ডশিপ, সেখানে কিন্তু কোন রকম রিস্ক নেওয়া বোকামি হবে, সূক্ষ্ম জিনিসও কিন্তু বিশাল মাসুল দিতে হতে পারে। এটা তোমরা বুঝতেই পারতেছো আমি কি বোঝাতে চাইতেছি। তো সেই জন্য যে কোনো বন্ধুত্ব, যেটা নিবিড় বন্ধুত্ব বা স্পেশাল ফ্রেন্ডশিপ, সেখানে কোন রকম সূক্ষ্ম জিনিসের ছাড় নাই। তো এখানেও তাই, এখানে এখানে হলো বন্ডিং, আর বন্ডিং মানেই হচ্ছে অন্য ভাষায় এটা ফ্রেন্ডশিপ। এবং এই ফ্রেন্ডশিপটা হচ্ছে কংক্রিটের সাথে রিএনফোর্সিং বার। আর রিএনফোর্সিং বারের কিন্তু মানে দায়ভার কম। যেমন মনে করো দুইজন দুইজনের মধ্যে ফ্রেন্ডশিপ, একজনের দায়ভার বেশি থাকে একজনের কম। যার বেশি টান তারই দায়ভার বেশি, বন্ধুত্ব ছুটলে তার কষ্ট বেশি। আর যার টান কম সে
অতটা পাত্তা দেয় না। এখানেও দুজনের মধ্যে বন্ধুত্বশিপের কংক্রিটের দায়ভারটা বেশি। কারণ কংক্রিট নিজে টেনশন নিতে পারে না, কোন রকম ফোর্সকে রেজিস্ট করতে পারে না। সেইজন্য সে মেইনলি, এবং এই টেনশনটাই হলো সবচেয়ে বড় একটা ম্যাটার্স স্ট্রাকচারে। তো সেটার জন্য সম্পূর্ণ ক্রেডিট হলো রেইনফোর্সিং বারের। সেই জন্য সে নিজের দায় নিয়েই, নিজের গরজেই রেইনফোর্সিং বারের সাথে বন্ডেড থাকে। এখানে সূক্ষ্ম ঝামেলা রেইনফোর্সিং বারের ক্ষেত্রে সূক্ষ্ম মানে উদাসীনতা কংক্রিটকে বিশাল মাসুল দিতে হতে পারে। তদ্রূপ ভাবে স্পেশাল ফ্রেন্ডশিপ যার সাথে তোমার, তার তার দিক থেকে কোন রকম সূক্ষ্ম যদি ভুল হয় তোমার, তাহলে তোমাকে তার চরম মাসুল দিতে হবে ফ্রেন্ডশিপ টিকিয়ে রাখার জন্য। তো এটাও এখানে তাই। তো এই স্লাবে এখানে আমরা যদিও সূক্ষ্ম সূক্ষ্ম ভুল দেখাচ্ছি, কিন্তু তার মাসুল কিন্তু বড়, কারণ স্ল্যাব কিন্তু পাতলা এবং মাথার উপর দাঁড়ায় থাকে, এবং পুরো ফ্লোর জুড়েই উপরে রুফটা কিন্তু মেজর অংশে কিন্তু স্ল্যাব। বিম তো মাঝে মাঝে, ইভেন অনেক অনেক রুমে তো বিম দেখাই যায় না, খালি স্ল্যাবটা দেখা যায়। এবং ওই স্ল্যাবের নিচে তুমি ফ্লোরে পাটি বিছিয়ে শাও কি রাজ পালঙ্কে শাও, যাই শাও, এসির মধ্যে শাও অথবা ফ্যানের বাতাসের মধ্যে শাও। ফ্যানের বাতাস, ফ্যান থাকলে তো আরো আরেক ডিগ্রি ঝামেলা ভাঙলো কিরকম, স্ল্যাব ভাঙলে তো ভাঙলো, তার সাথে পুরো আস্ত লোয়ার ফ্যানটাও তোমার শরীরে পড়লো। বুঝতেই পারতেছো কত বড় মাসুল, জীবন তো হানি, 100% বা প্যারালাইজড হয়ে যাবা। তো এই জন্য স্ল্যাবের মাসুল আমরা বড় বলি। এই ছবিটা ভিতর থেকে তোলা, একেবারে বিমের ভিতর থেকে তুলছে আমাদের স্টুডেন্ট। আমরা এখানে যে ছবিটা থেকে বুঝাইতে চাইতেছি, দেখো এই জায়গায় একটা জিনিস, এই যে এই ছবিতে দেখো কিছু রেনফোর্সমেন্ট বার উপর দিয়ে যাচ্ছে, এই যে সেটা ক্র্যাঙ্ক বার বলো, এই যে এক্সট্রা টপ, দুই ক্র্যাঙ্কের মাঝে এখানে একটা এক্সট্রা টপ দেখতে পাচ্ছ, আবার ক্র্যাঙ্কও কিন্তু যাচ্ছে। এরা এরা যে উপর দিয়ে যাচ্ছে, কার উপর দিয়ে জানো? আলটিমেটলি বিমের উপর দিয়ে যাচ্ছে। আবার এদেরই আবার একটা একটা কিছু বার আবার তল দিয়ে যাচ্ছে, এটাও কিন্তু বিমের উপর দিয়ে না, এটা ভিতর দিয়ে যাচ্ছে। এই দুইটা জিনিস, কোনোবার উপর দিয়ে যাচ্ছে, কোনোবার ভিতর দিয়ে যাচ্ছে, সেটাই বিমের উপর দিয়ে ভিতর দিয়ে কিভাবে যাচ্ছে সেটা পরের ছবিতে। এখানে যেটা ভিতর দিয়ে যাচ্ছে বললাম, যেটা ক্র্যাঙ্ক হচ্ছে না রেইনফোর্সিং বার স্ল্যাবে, সেটা এই যে ক্রস করতেছে, দেখো এই যে বিমের ভিতর, বিমের রেইনফোর্সমেন্টের ভিতর দিয়ে এই প্যানেল থেকে এই পার থেকে ওই পারের প্যানেলে চলে যাচ্ছে। আর যেগুলো ক্র্যাঙ্ক হয়ে যাচ্ছে আর এক্সট্রা টপ, সে তারা কারা, ওই দেখো আমি উপর থেকে বাম থেকে আঁকতেছি, দেখো এই যে আসতেছে, এই যে আসতেছে, এই যে এই যে আসতেছে, আসার পর এই যে একেবারে বিমের ওপর দিয়ে ওই পাশে চলে যাচ্ছে। এই যে আরো আসতেছে, এই যে যত যা, এই যে তোমরা যা যা দেখতেছো লম্বা লম্বা, সব বিমের উপর দিয়ে চলে গেছে। আর বিমের মাঝ দেয়া এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলি ভিতর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভালো করে দেখো, একটা স্ল্যাব মাঝে কিন্তু একটা বিম, দুই পাশে দুইটা স্ল্যাব, মাঝে একটা বিম। তোমরা জানো যে স্ল্যাব কিন্তু একটা একটা করে একটা একটা প্যানেল হলো, প্রতিটা প্যানেল কিন্তু আরেকটা প্যানেলের সাথে কানেক্টেড। এবং কিভাবে কানেক্টেড করছে দেখো, একেবারে মাঝে বিম হলেও দুই পাশের দুইটা প্যানেল কানেক্ট হয়েছে, দেখো রেইনফোর্সিং বার, দেখো একদল বিমের ভেতর দিয়ে গেছে, আরেক দল বিমের উপর দিয়ে গেছে। এর অর্থ কি, বিমকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দুই প্যানেল, দুই প্রান্তের প্যানেলটা কিন্তু বেঁচে আছে। আবার দেখো রিপিট করতেছি, বাম পাশে একটা প্যানেল আছে, ডান পাশে কিন্তু একটা প্যানেল, স্ল্যাব প্যানেল আছে, মাঝ দিয়ে একটা বিম গেছে। এখন দুই পাশের প্যানেলে যে মাঝের বিম, এই বিম কিন্তু দুই পাশের প্যানেল থেকে লোড নিতেছে। এবং এই লোড নেওয়ার জন্য দুই পাশে প্যানেলের সাথে তার বন্ডিং দেখো, সে বিমের ভেতর দেওয়া রেইনফোর্সমেন্ট গেছে, উপর দেওয়া গেছে, তার মানে বিমের সাথে তার বন্ডিংটা খুব টাইট। সবগুলি দিয়ে যদি আমরা উপর দিয়ে নিয়ে যাইতাম, তাহলে শুধু উপর দিয়ে চলে যেত, তো সেই বন্ডিংটা এতটা ভালো হতো না। কিন্তু একদল নিচ দিয়ে, একদল বুক পুরে বেরিয়ে গেছে, আরেক দল মাথার উপর দিয়ে চলে গেছে, তার মানে কি, হ্যাভি স্ট্রং বন্ডিং হয়েছে স্ল্যাবের সাথে বিমের। এবং এই ছবিটা এখন আগেটা তো তুমি উপর থেকে দেখছো, এটা ভিতর থেকে দেখছো, এখন এটা টোটালি উপর থেকে। যেই দল, যেটা ক্র্যাঙ্ক বার অথবা এক্সট্রা টপ, এই যে যাচ্ছে, আর যেটা যেটা ক্র্যাঙ্কও হয় নাই বা এক্সট্রা টপ না, ওই দেখো তল দিয়ে যাচ্ছে। এতে করে বিমের সাথে স্ল্যাবের মানে
পারফেক্ট টাইটনেস যেটা আমরা বলবো, একেবারে টাইট মানে A4 O4, একেবারে বিমকে আষ্টে পৃষ্ঠে স্ল্যাব জড়ায় রাখছে যাতে লোড ট্রান্সফার করতে এক চুলও সমস্যা না হয় তার। এই জন্য ভাইবা বোর্ডে বলা হয় যে ঠিক আছে আমার তো টেনশন জোন উপরে, সেই জন্য আমরা ক্র্যাঙ্ক করে বার আনলাম, তাতেও না কুলালে এক্সট্রা টপ বসালাম, কিন্তু কোনো কোনো বার আবার তল দিয়ে নিয়ে যাওয়া দরকার, কি নিচে তো আর কিছু নাই। তো সেক্ষেত্রে উত্তর একটাই, যাতে স্ল্যাবের সাথে বিমের রেইনফোর্সের বন্ডিংটা ভালো হয়, সেজন্য একদল রেইনফোর্সমেন্ট বিমের উপর দিয়ে যাচ্ছে, বিমের রেইনফোর্সমেন্টের উপর দিয়ে গিয়ে যাচ্ছে, এবং শুধু যাইলে হবে না, এখানে বাধাইও হচ্ছে তার, আরেক দল রেইনফোর্সমেন্ট ভিতর দিয়ে বিমের ভিতর দিয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কি পার্ট। এই ছবিতে তুমি আরো ক্লিয়ার দেখতে পাইতেছো যে একদল ভিতর দিয়ে যাচ্ছে লাল, আরেক দল উপর দিয়ে যাচ্ছে, এবং সেখানে এখানে ক্র্যাঙ্ক সিস্টেমটা করা হচ্ছে। এই যে বারটাকে বাঁকাইছে সাইটে, কিন্তু সাইটে ক্র্যাঙ্ক করে, এই দেখতেছো ওই যে বাঁকাইছে সে, এটাকে আসলে ক্র্যাঙ্ক করতেছে। এটাকে বাঁকানোর পর এই উপর দিয়ে নিয়ে যাবে সে। তো এটা হলো বিশাল একটা ফ্যাক্টর, তোমাদের এগুলো জানতে, এটা সাইটেও কিন্তু বাঁকানো হয়। এই অংশটুকু ততটুকু অংশ তোমরা জানো যে বিমের কিছু অংশ স্ল্যাবের সাথে ঢালাই হয়, এই জন্য ঢালাই হয়। কেন ঢালাই হয়? যাতে স্ল্যাবের সাথে বিমের ভালো বন্ডিং হয়। ওই অংশটুকু দেখতে পাচ্ছ বিমের, যে অংশটুকু স্ল্যাবের থিকনেসের সমান। এখানে তো একই জিনিস, এক্সট্রা টপ ব্লা ব্লা। এখানে দুই এক্সট্রা টপের মাঝে, দুই ক্র্যাঙ্কের মাঝে থেকে দুইটা এক্সট্রা টপ লাগছে, থেকে দুইটা এক্সট্রা টপ দেওয়া আছে। তবে এখানে যে সিস্টেমটা আমরা তোমাদেরকে একটু আগে বলছিলাম যে যেখানে ক্র্যাঙ্ক হবে শুরু হবে, সেখানে বার দিতে হবে। এই নিচেরটা হচ্ছে শর্ট ডিরেকশন, উপরেরটা হচ্ছে লং ডিরেকশন। খেয়াল করে দেখো, এটা এটা কিন্তু লং ডিরেকশনের বারের ক্র্যাঙ্ক, এই জন্য এটা উপর থেকে এভাবে যাচ্ছে। তো এখানে দেখো অপোজিট ডিরেকশনের বার আছে এই যে, এবং সে যখন ক্র্যাঙ্ক হওয়ার পর থামলো যেখানে গিয়ে, সেখানে কিন্তু দেখো এই যে অপোজিট ডিরেকশনের বার বসে আছে এই জায়গায়। যেটা আমরা বলতেছি যে যেখানে ক্র্যাঙ্ক শুরু সেখানে একটা থাকবে অপোজিট ডিরেকশনের বার, ক্র্যাঙ্ক হওয়ার পর যেখানে শেষ হয়েছে সেখানে একটা অপোজিট ডিরেকশনের বার থাকবে, যেটা এই সাইটে পারফেক্টলি মেনটেন করা হয়েছে। এই ছবিটা কোনটা? যেখানে একবার তোমরা ইট দেখেছিলা যে ব্রিক দিয়েছিল, উপরেরটা হচ্ছে ক্র্যাঙ্ক বার, আর ক্র্যাঙ্ক বারের মাঝে এক্সট্রা টপেরটা হচ্ছে উপরের লেয়ার, আর যেটা নিচ দিয়ে গেছে সেটা নিচে দেখতে পাচ্ছ। দুই লেয়ারের মাঝে তোমরা একটা সাইডে দেখছো ব্রিক ইউজ করছিল তারা, যেটা আমরা বলছি ঠিক না, সেখানে তোমার মর্টার ব্লক ইউজ করতে হবে, এখানে মর্টার ব্লক ইউজ করা হয়েছে। এই ছবিতে তোমরা দেখতে পাও এই যে ক্র্যাঙ্ক হইতেছে, আমি দেখো লাল এই যে ক্র্যাঙ্ক হয়েছে দেখছো, এই যে ক্র্যাঙ্ক হওয়ার পর এই যে চলে গেছে ক্র্যাঙ্ক বারটা, এবং দুই ক্র্যাঙ্কের মাঝে এই যে একটা এক্সট্রা টপও দেখতে পাইতেছে, এই যে এক্সট্রা টপ, আর অপোজিট ডিরেকশনের বার এই যে চলে গেছে। আর যেটা বারটা ক্র্যাঙ্ক হয় নাই তো, যেটা নিচ দিয়ে যাচ্ছে সেটা এই যে, উপরে কিন্তু টেনশন জোন, নিচে কিন্তু কম্প্রেশন জোন। দেখো এই যে এখানে কম্প্রেশন জোনে ল্যাপিং করছে, এটা ঠিক আছে, কিন্তু উপরে কোনো ল্যাপিং করতে পারবা না। এই ছবিতে এমন কোনো কিছু কিছু ভুল আছে, যেটা আগে বলছি যে ক্র্যাঙ্ক শেষ হওয়ার দিকে অনেক সময় এই কাজটা ভুল করে এখানে করা আছে, এবং অ্যাঙ্গেল কিন্তু 45 ডিগ্রিতে নাই, তোমাকে অ্যারাউন্ড 45 ডিগ্রিতে করতে হবে। কোনো অ্যাঙ্গেল 45 ডিগ্রিরও কম আছে অনেক। একই অবস্থা এখানে 45 ডিগ্রিতে কম আছে। এটা দুই দেখতে পাচ্ছ, দুই ডিরেকশনে ক্র্যাঙ্ক করা, মানে এটা টু এ স্ল্যাব, দুই ডিরেকশনে লোড যাচ্ছে লং এবং শর্টে। এটা শর্ট ডিরেকশনের এবং লং ডিরেকশন, এটা হচ্ছে লং, অপোজিট হচ্ছে শর্ট। এই যে এটা হচ্ছে শর্ট ডিরেকশন, ইউ ক্যান সি শর্টটা নিচে, লংটা উপর দিয়ে গেছে। একই ছবি দেখতে পাইতেছে এখানে, লং শর্ট যা আছে আমরা একটু আগে বলছি। এই ছবিতেও নিয়মগুলি মানা হয়েছে। কিরকম মানা হয়েছে? এই যে শর্ট ডিরেকশনের বার যেখানে ক্র্যাঙ্ক শুরু হয়েছে সেখানে অপোজিট ডিরেকশনের বার আছে, এবং যেখানে ক্র্যাঙ্ক হওয়ার শুরু, একটু যদিও এটা এদিকে বসার কথা, একটু দূরে দিকে বসছে, বাট এখানে বসার কথা। এখানে এছাড়া ওয়ারিং গুলো ঠিক না এটা, বাট মোটর ব্লক যেভাবে দেওয়ার কথা, এটা হলো 0.75 ইঞ্চি কংক্রিট কভার স্ল্যাবের, ওইটা দেওয়া আছে। শর্ট ডিরেকশনের বার যেটা তার ঠিক নিচে বসাইতে হবে, লং এর নিচে না, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। এটা পুরাটা স্ল্যাব, তার মধ্যে অসংখ্য প্যানেল দেখতে পাইতেছো। অসংখ্য কি
প্যানেল, মনে করো এই যে একটা প্যানেল, 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 ছোট বড় অসংখ্য প্যানেল। খেয়াল করে দেখো, মনে করো আমি এটাকে 1 নাম্বার দিলাম, 1 নম্বর প্যানেলের এইটা কিন্তু শর্ট ডিরেকশন, এটা লং। কিন্তু 2 নম্বর প্যানেলে, 2 নম্বর প্যানেলে এটাও লং, এটাও শর্ট। কিন্তু 3 নম্বর প্যানেলে কিন্তু খবর আছে, 3 নম্বরে এইটা লং, এটা কি, এটা শর্ট, এটা হচ্ছে লং, এটা লং, এটা হচ্ছে শর্ট, এটা লং, এটা হচ্ছে শর্ট। আবার এরপরে যে 4 নম্বর প্যানেল, তার কি হয়েছে, তোমার এইটা লং, এটা শর্ট। এর অর্থ কি দেখো, একই স্ল্যাবে ডিফারেন্ট প্যানেলের ডিফারেন্ট লং শর্ট ডিরেকশন হয়ে আছে। সেক্ষেত্রে রেনফোর্সমেন্ট গুলোকে কিভাবে আমরা একটু আগে দেখাইছি যে, হ্যাঁ, এবং এই স্ল্যাবও দেখো এই যে ক্র্যাঙ্ক হয়ে যাচ্ছে এই স্ল্যাব থেকে, দেখো চলে যাচ্ছে কিন্তু পরের প্যানেলে, পরের প্যানেলে চলে গেছে, কিন্তু খেয়াল করছো? তো প্রত্যেকটাই কিন্তু পরের প্যানেল গিয়ে আবার নেমে গেছে। তাহলে লং শর্ট যদি হয়, স্পেসিং তো ঠিক থাকার কথা না, তাহলে কিভাবে এগুলি হয়েছে? এটা তোমার একটা কোর্স আছে তোমাদের, যে কোর্সে এগুলো শেখানো হবে, সেখানে তোমরা জানতে পারবা ভালো করে। এটা হলো ওই ছবি যেখানে তুমি, আমরা দেখাইছিলাম, আমরা আবার ব্যাক করতেছি ছবিতে, যে ছবিতে 2 প্যানেলের মাঝে আমরা বলেছিলাম ব্রিক দিতে পারবা না, মর্টার ব্লক দিতে হবে। কিন্তু এই মর্টার যে ব্লক গুলো, এগুলোর কিন্তু অনেক ডেপথ হয়ে যায়। কারণ মনে করো এই ডেপথ যদি মনে করো 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, তাহলে এই মর্টার ব্লকের ডেপথ কিন্তু বড় হয়ে যায়। অনেক সময় বেশি উঁচু হয়ে গেলে মর্টার ব্লক আবার ঢালাই সময় ফেটে যায় এভাবে, কারণ এটা তো মাত্র সিমেন্ট স্যান্ড দিয়ে বানানো, এটা তার কংক্রিট না। সেক্ষেত্রে সবচেয়ে ওয়াইজ, এবং এই মর্টার ব্লক, ব্রিক যদি দাও, ব্রিক তো বন্ড করবেও না, মর্টার ব্লকও কিন্তু পারফেক্ট বন্ড করে না, তবে ব্রিকের চাইতে এটা ভালো। কিন্তু তার চেয়েও ভালো এবং 100% ভালো, ওইটাই বেশি বেস্ট, যেটা একটু আগে দেখছো। এটা, এটাকে আমরা স্টিল চেয়ার বলি, এরকম দেওয়াটাই সবচেয়ে বেস্ট, কারণ এটা হচ্ছে রেনফোর্সিং বার দিয়ে বানানো। স্বাভাবিকভাবে এ তো অটোমেটিক্যালি কংক্রিটের সাথে কি বন্ড করবে। কিন্তু এখানে কি হয় জানো, লেবার কস্ট বাড়ে, রেনফোর্সিং এর বারের কস্ট বাড়ে, কারণ এরকম একটা বানাতে লেবার কস্ট বাড়বে। না হয় রেনফোর্সিং বারের কস্ট নাও বাড়লে বাড়তে পারে, কারণ সাইটে কিন্তু এরকম ছোটখাটো টুকরা টাকরা অনেক বার পরেই থাকে, যেগুলো আর কোনো কাজে লাগে না, সেগুলো দিয়ে তোমরা স্টিল চেয়ার বানায় দিতে পারো। বাট এখানে একজন লেবারকে নিয়োগ দিতে গেলে এই লেবারের কস্টিংটা বাড়বে এটা বানাতে, বাট এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আর কি। তো আমরা সব দেখালাম, রেনফোর্সিং বারের অ্যারেঞ্জমেন্ট, এভরিথিং সবকিছু হয়ে গেল। আশা করি এই নলেজটুকু তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে। এবং আমরা যখন নেক্সট ক্লাসে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব শুরু করব, সেখানেও রেনফোর্সিং বারের সম্পর্কে তো ধারণা থাকবে কিভাবে ডিজাইন করতে হয় সবকিছু।